জামাতদের নিজের পায়ে নিজে কুড়াল মারা বারবার, এটা জামাতের একজন থাকলে আরো সুবিধা হতো, কিন্তু আমি অলরেডি অনেকগুলো উদাহরণ আপনাকে দিয়ে দিয়েছি। কোথায় ছিলেন এই শাহ আলম সাহেব? এই গত 17 বছর দূরে থাকে, অন্তর্বর্তী সরকারের সময় তাকে কোথাও দেখা যায় না। সরকারের দিক থেকে একমাত্র প্রধানমন্ত্রীর এখন পর্যন্ত কিছু গুড ইন্টেনশন, গুড উইল, গুড জেস্টার দেখতে পাওয়া যায়। আপনি যদি এই মুহূর্তে যদি একদলীয় শাসন বলেন, তার মানে কি আপনার এটা আপনি কি নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনি জামাত, আপনি তাহলে গৃহপালিত বিরোধী দল? তাহলে এই প্রশ্নটা আমার আসে। ব্যাংকের কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা নিয়ে তারপরেও তারা তাদের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে তারা নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্ট মেম্বার হয়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা। দেশ ও মানুষের স্বার্থে আমরা প্রশ্ন করেই যাব, কিন্তু এখানে থাকবে মত, থাকবে ভিন্ন মতের প্রতি আমাদের শ্রদ্ধা। সুপ্রিয় দর্শক, স্টার নিউজের কড়া আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম। দর্শক, সমসাময়িক ইস্যু নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে এই মুহূর্তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন স্টুডিওতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব সারোয়ার তুষার, এবং আছেন বর্তমানে বেশ আলোচিত একজন রাজনৈতিক বিশ্লেষক, তরুণ রাজনৈতিক বিশ্লেষক রাকিব আল হাসান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের কড়া আলাপে। সারোয়ার তুষার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা সংসদের একটা বিষয়ে আলাপ করব। জাতীয় সংসদে একজন স্বতন্ত্র এমপি একটা প্রসঙ্গ তুলেছেন এবং তিনি দাবি করেছেন যে ঋণ খেলাপিদের সংসদ, এবং সেখানে তিনি বলেছেন 11,000 কোটি টাকা সংসদ সদস্যদের কাছ থেকে পাওয়া যাবে। এটা নিয়ে একটু উত্তপ্ত হয়েছিল সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যরা বলেছেন যে না, ঋণ খেলাপি নয়, তারা আসলে ঋণগ্রস্ত হতে পারে। এখন এই বিষয়টি আসলে কিভাবে দেখা যায় যে এইটা কি তাহলে অন্য এমনিতেই বাংলাদেশের ব্যাংক খাত আর অর্থনৈতিক খাত তো আসলে খুব খারাপ অবস্থায় আছে? জি, আপনাকে ধন্যবাদ। কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনেছি। মূলত এটা প্রথমে রুমিন ফারহানা এমপি, ওনার বক্তব্য, এবং তারপরে নাহিদ ইসলাম হয়ে তারপর উনি রেসপন্স করেছেন। টেকনিক্যালি ওনার কথাটা ঠিক আছে, সত্য। মানে সংজ্ঞার দিক থেকে, আইনি সংজ্ঞার দিক থেকে আপনি হয়তো এদেরকে শাব্দিক পারিভাষিক দিক দিয়ে, হ্যাঁ, যে আপনি হয়তো এদেরকে ঋণ খেলাপি বলতে পারবেন না, কিন্তু তারা কিভাবে ঋণ খেলাপির দায় থেকে মুক্তি পেল সেই আলোচনা বাদ দিয়ে তো আলোচনাটা করা যাবে না। সেটা হচ্ছে যে আপনি দেখবেন বেশ কয়েকটা পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে এগুলো নিয়ে নিউজ প্রকাশিত হয়েছে যে 2025 সালের নির্বাচনের আগে আগে আপনার এই যে ঋণ পুনঃতফসিল এইটার করার সুযোগ দেওয়া হয়েছিল, এবং সেই সুযোগ নিয়ে কিন্তু অনেকে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম উঠিয়ে নিতে পেরেছে, এবং তারা এরপর আপনি ঋণগ্রস্ত, এবং ঋণগ্রস্ত হলে তো আর বাংলাদেশের আইনে নির্বাচন করতে কোনো বাধা নাই। ফলে ওই যে আপনাকে একটা সুযোগ করে দেওয়া হলো, আইন শিথিল করা হলো, এই আলোচনাটা বাদ দিয়ে কিন্তু আপনি এটা করতে পারবেন না। এবং এরপরে আবার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এখন, এই কিছুদিন আগেরই নিউজ এটা, যে যারা ওই ঋণ পুনঃতফসিল করেছে, মানে ঋণের নবায়ন করেছে, তারা কিন্তু আবার পুনরায় খেলাপি হওয়া শুরু করেছে। ফলে এটা তো একটা দুষ্টু চক্রের মতো, যে আপনি নির্বাচনে তাকে টিকিট দেওয়ার জন্য তার নামটা ঋণ খেলাপি থেকে বাইরে নিয়ে আসবেন, এবং ওই ঋণটা তো পুনঃতফসিল করার সুযোগ দেবেন, এবং সেটা নিয়ে উনি আবার ঋণ খেলাপি হবেন। এই দুষ্টু চক্র থেকে কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে যে ঋণটা যে উনি নিয়েছেন এটা কিন্তু আর ফেরত পাচ্ছে না, ব্যাংকগুলো কিন্তু আর ফেরত পাচ্ছে না। ফলে এইটা বারবার ঘটে যাচ্ছে, এবং এখন বাংলাদেশ ব্যাংকেরও যে ঋণের যে হিসাব, সেদিন আমরা দেখলাম যে উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণের সংখ্যাটাই বেশি, কিংবা ডিস্ট্রেস লোনের সংখ্যা অনেক বেশি, মানে যে লোনগুলো, যে ঋণগুলো পারফর্ম করছে না, এগুলোর সংখ্যা বেশি। তো সেরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। ফলে আপনি যদি ঋণগ্রস্ত, ঋণ খেলাপি এই টেকনিক্যাল আলোচনার বাইরে আসেন, যেটা সরকারের তারা নজরে আনতে চেয়েছেন, বিরোধী দলীয় সংসদ সদস্য, এই স্বতন্ত্র সংসদ সদস্য সহ, যে এই যারা ঋণ নিয়েছে ব্যবসার কথা বলে, তাদেরকে আপনি এমনিতেই তহবিল সংকটে আছেন, আপনি তাদেরকে ঋণটা আবার পরিশোধ করার মতো চাপ তাদেরকে দিতে হবে, কারণ তারা আইনের ফাঁকফোকর ব্যবহার করছে। আইনের ফাঁকফোকর ব্যবহার করে তারা ঋণগ্রস্ত না ঋণ খেলাপি, এর চেয়ে বড় আলোচনা তো সেটা ঋণটা কবে ফেরত পাবে। ব্যাংক যে তাদেরকে লোন দিয়েছে, আপনি বলবেন যে আমার ব্যবসায় মন্দা ছিল, এই জন্য আমি আসলে লোনটা পরিশোধ করতে পারি না। এমপিরা দ্রুত শোধ করে যাতে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে, অফকোর্স। এবং এটা ছাড়াও সমকালের একটা নিউজ আছে, এটা নির্বাচনের আগে আগে নিউজ, যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্যটা হচ্ছে উনি বলেছেন যে কেউ ঋণ খেলাপি নাই, ঋণগ্রস্ত থাকতে পারে, কিন্তু ওই সমকালের ওই নিউজটা বলছে যে আপনার এই 49 জন টোটাল, তাদের মধ্যে কয়জন জিতেছে এই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নাই, কিন্তু 49 জন প্রার্থী
টোটাল তারা কিন্তু ঋণ খেলাপি থাকা অবস্থায় নির্বাচন করতে পেরেছে নানা ধরনের আইনি ফাঁকফোকর ব্যবহার করে। ফলে ওই 49 জনের মধ্যে ধরেন কথার কথা আমার কাছে যেহেতু তথ্যটা যেহেতু নাই, ধরেন 15 জন যদি জিতে থাকে ওই 49 জনের মধ্যে, তাহলে এই 15 জন ঋণ খেলাপি সংসদে আছে। ওই 49 জনের মধ্যে একজনও যেতে নেই, ব্যাপারটা তো এরকম না, কেউ না কেউ জিতেছে, খোঁজ নিতে হবে। তাহলে তার মানে কি? তার মানে ঋণ খেলাপি নাই এই পার্লামেন্টে, এই কথাটা কিন্তু ঠিক না। শরীফুজ্জামান শরীফ, একটা বিষয় এই প্রসঙ্গের সাথে একটা বিষয় যোগ করি। আপনার কাছে প্রশ্ন হলো যে গতকালকে সুইজারল্যান্ডে থাকা যত ব্যাংক আছে সেখানে দেখা গেছে বাংলাদেশিদের সেখানে আমানত বেড়েছে প্রায় 41.5%, এবং সুইস ফ্রাতে বাংলাদেশি টাকায় 12,700 কোটি টাকার বেশি গত এক বছরে জমা পড়েছে। 2021 সালের পরে এটা সর্বোচ্চ। এখন আপনার কি মনে হয় 5 আগস্ট পরবর্তীতেও এই অবস্থা, গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে পাচারকারীরা বাড়লো নাকি পাচারকারীদের মধ্যে পট পরিবর্তন হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। আমি তুষারের কাছে যে প্রশ্নটা করেছিলাম আমি কি একটু অ্যাড করব? অবশ্যই বলুন। আচ্ছা, প্রথম জায়গাটা হলো আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পার্লামেন্টে যেভাবে কথা বলেন আমি তার খুব ভক্ত এবং আমি তাকে ফলো করি। আচ্ছা, কিন্তু ঋণ খেলাপি ইস্যুতে তিনি যেটি বলেছেন এটি আমি এক ধরনের হতাশা তৈরি হয়েছে আমার মধ্যে। আইনের মারপ্যাচ বলে একটা কথা আছে, এবং এই যে স্টেটমেন্টটা আমি দেখেছি যে এটাই হচ্ছে আইনের মারপ্যাচ। আমি ধরেন যে একটা দুর্নীতির মামলায় নিম্ন আদালতে কনভিক্টেড হলাম, আমি তার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলাম, আমার শাস্তিটা তারা স্থগিত করলো। তার মানে এই না যে আমি নির্দোষ অথবা আমি দুর্নীতিগ্রস্ত না। এখানকার ব্যাপারটা সেরকম, তারা কতগুলো প্রসিডিওর মেনটেন করেছে, তুমি গেছো ডালে ডালে আমি গেছি পাতায় পাতায়, এই পদ্ধতি অবলম্বন করে বেশ কিছু মানুষ তারা ব্যাংকের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে তারপরেও তারা তাদের শক্তি সামর্থ্যকে ব্যবহার করে তারা নির্বাচিত হয়েছেন এবং পার্লামেন্ট মেম্বার হয়েছে। আমরা কালকে খুশি হতাম যদি এই বিষয়টা দেখতাম যে এই টাকাটা পাবলিকের টাকা, এই টাকাটা কিন্তু আসলে এই নেতাদের টাকা না, এই এমপি সাহেবদেরও টাকা না, এই টাকাটা সাধারণ মানুষের টাকা। যে সাধারণ মানুষ 20,000 টাকার লোনের জন্য ব্যাংকে ঘুরতে হয় এবং তাকে 3 থেকে 4,000 টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা লোন নিতে হয়, তিনি যদি পরিশোধ না করেন পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং জেলে ঢুকিয়ে দেয়। অথচ এখানে এই বড় বড় হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপি যারা, তাদের পেছনে তাদের পক্ষে পার্লামেন্টে স্টেটমেন্ট এটি খুবই অনাকাঙ্ক্ষিত। আপনি সুইস ব্যাংকের কথা বলেছেন, এই নিউজটা আমাদের কাছে দুই ধরনের নিউজ। এক হচ্ছে যে বাংলাদেশ থেকেও টাকা গেছে, আবার বাংলাদেশিরাও তারা আমানতও রেখেছেন। আমাদের অনেকের ধারণা যে পুরো টাকাটাই এখান থেকে পাচার হয়েছে, আবার অনেকের ধারণা যে টাকাটা জমা হয়েছে। তবে এটি সত্য যে টাকা পাচার হয়েছে। জি অবশ্যই। শেখ হাসিনার চলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর, আওয়ামী লীগের শাসনের অবসানের পর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটা টাস্ক ফোর্স হয়েছিল, নিশ্চয়ই মনে আছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি, এবং তারা সেখানে বলেছিলেন 240 বিলিয়ন ডলার পাচার হয়েছে। যদিও এটা শিশু ছাড়া আর সবাই জানে যে শেখ হাসিনার সময় প্রচুর টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু 240 বিলিয়ন ডলার নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে এর অ্যামাউন্টটা, এর সংখ্যাটা নিয়ে প্রশ্ন আছে। আমাদের এখনকার যে নিউজটা আপনি দেখছেন তার ভেতর থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি শুরুতেই বলেছেন নেতা বদলায়, নেতৃত্ব বদলায়, কিন্তু আমাদের এই যে লুটের যে ধারাটা এটা যে বদল হয় না, আমাদের সিস্টেমটা বদলায়, শাসক বদলায়, কিন্তু চুরির মাধ্যমটা যে বদল হয় না, রুট যে বদল হয় না, সেটি হচ্ছে তার প্রমাণ। আমরা অবশ্যই চাইব এই টাকাটা কারা পাঠিয়েছে আমাদের দেশ থেকে, এবং অবশ্যই আমরা চাইব যে এই ধরনের একটা টাস্ক ফোর্স হবে। আমরা কেবলমাত্র ফ্যাসিস্টদের, আওয়ামী লীগের সময়ের যে দুর্নীতি, সেই দুর্নীতিকেই কেবলমাত্র সামনে তুলব এবং তার আড়ালে আমরা সুযোগ পেলে কিছু কিছু এই সব কাজগুলো করব, এই ব্যবস্থাটা যেন জুলাই থেকে এটি পরিবর্তন না এবং এটি যেন কন্টিনিউ না করে। ধন্যবাদ। আমরা ডক্টর রাকিব আল হাসান আপনার কাছে একটু আসি। রাকিব, যে স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র এমপি যারা আছেন বা বিরোধী দলীয় এমপি যারা আছেন, তারা কোনো এই প্রসঙ্গ তুললেই সরকারের মন্ত্রীরা
তার বিপক্ষে আসলে সাফাই গাইতে শুরু করেন আমরা দেখেছি। ইতিবাচক নেতিবাচক এই বিষয়ে না আসি, তবে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে ঋণ খেলাপি যারা বা হচ্ছে ঋণগ্রস্ত যারা তাদের পক্ষ নিয়ে এটা বলেছেন, এটা কি আসলে বিরোধিতার জন্য বিরোধিতা নয়? আপনার কি মনে হয় আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। অলরেডি তুষার ভাই বলেছেন যে এটা টেকনিক্যালি পারিভাষিকভাবে উনি ঠিকই বলেছেন। দেখুন, আসলে ঋণ খেলাপি বা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি যেসব এমপি ক্যান্ডিডেটদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের বেশিরভাগই অলমোস্ট প্রায় সবাই ব্যবসায়ী, এবং ব্যবসায়ী হওয়ার কারণে ধরেন আমাদের টোটাল সিস্টেমটা কি, ধরেন আমাদের দেশে যেভাবে ব্যবসায়ীরা সহজভাবে ঋণ নেয় সেটা কি সঠিক প্রসেসে হয় কিনা, এক নম্বর প্রশ্ন। সেকেন্ড কথা হচ্ছে, ধরুন আমি জানি না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের এই নিয়ম প্রচলিত আছে কিনা, জাস্ট জায়গা জমিন দিয়ে আপনি বিরাট বড় লোন নিয়ে ফেলবেন এবং লোন নেওয়ার কোনো ক্রাইটেরিয়াও ফিল আপ করা হয় না। অলরেডি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিছুদিন আগেও কিন্তু সংসদে ইসলামী ব্যাংক ইস্যুতে তখন কিন্তু এই প্রশ্নটা তুলেছিলেন যে মাত্র 4,369 টাকার বন্ড দিয়ে 94,000 কোটি টাকা অ্যাসালম নিয়েছিলেন, 13,000 কোটি টাকা নাবিল গ্রুপ নিয়েছিল। তো সেগুলো কীভাবে নিয়েছিল? তো সেক্ষেত্রে ধরেন আমাদের এই শুরুর প্রশ্ন হচ্ছে সেটা যে সেটা ঋণ যেভাবে নেয় সে প্রসেসটা ঠিক নেই, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি, ধরুন আমাদের এই যে ঋণ খেলাপি বা ঋণগ্রস্ত, যখন আপনি ঋণ নিয়ে ফেলবেন তখন তো অটোমেটিকলি আপনি ঋণগ্রস্ত, এবং বাংলাদেশে এমন কোনো ব্যবসা আপনি খুঁজে পাবেন না, কাছ দিয়েও পাবেন না যারা ঋণ ছাড়া ব্যবসা করে। এটা পসিবল না, বাংলাদেশের পার্সপেক্টিভ এটা পসিবল না। এবং থার্ড কথা হচ্ছে কি, ধরেন আপনার এই যে ঋণ খেলাপি যে প্রশ্নটা, সেই ঋণ খেলাপিটা আপনি কখন ঋণ খেলাপি বলবেন? তো বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী সম্ভবত আমি যতটুকু জানি আমার জানাশোনা থেকে, যে আপনি যদি পরপর দুটা বা তিনটা কিস্তি যদি মিস করেন এবং প্রত্যেকটা কিস্তি যদি 3 মাস ওভার ডিউ হয়ে যায় তখন আপনাকে ঋণ খেলাপি বলে। না, আমার প্রসঙ্গটা আসলে আমি আসতেছি, আমি পারিভাষিক জায়গায় না গিয়ে জি আমি আসতেছি সেই প্রসঙ্গে এখন। তারপর হচ্ছে ধরেন আপনার যেহেতু ঋণ খেলাপি হলেই কিন্তু আপনি ইলেকশন করতে পারবেন না আমাদের আরপি অনুযায়ী সিস্টেমটা, তো হয়তো মারপ্যাচের কারণে তখন অনেকেই তাড়াহুড়ো করে অনেকে ঋণ দিয়ে ফেললেন বা কিছু কিস্তি পরিশোধ করে আসলেন। তার পরবর্তীটা সত্য অনেকেই তারপরে এই আলোচনাটাই আসে না, এখন হঠাৎ করে আলোচনাটা আসলো 3.5 মাস 4 মাস পরে। তো এই আলোচনার ক্ষেত্রে অনেকে আবার নতুন করে ঋণগ্রস্ত হওয়ার বা ঋণ খেলাপি হওয়ার পরিকল্পনায় আসছেন, কারণ বেশিরভাগ সরকার দলীয় বেশিরভাগ এমপিও কিন্তু দেখবেন ব্যবসার সাথে জড়িত, মন্ত্রীরাও ব্যবসার সাথে জড়িত। এটা অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাও রয়েছে। আর ফোর্থ কথা হচ্ছে কি, ধরেন আপনার বিরোধিতার জন্য বিরোধিতা না, আমরা দেখুন সিরিয়াস একটা অর্থনৈতিক ক্রাইসিসে রয়েছে, এবং যেহেতু সরকার দলের উপর রেসপন্সিবিলিটি সবসময় বেশি, তো তাদেরও আবার উদাহরণ ক্রিয়েট করার সবচেয়ে বেশি সুযোগটা তাদের বেশি। তো সেক্ষেত্রে আমি মনে করি ধরেন এই জাতীয় প্রসেসে যারা বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে ফেলতেছে, আমরা অ্যাসালামের সময় দেখেছি 6টি ব্যাংক মার্চ করতে হয়েছে, এবং বাংলাদেশের মতো দেশে যেখানে ভারতের এত বড় একটি রাষ্ট্রে 41টি ব্যাংক, বাংলাদেশে 64টি ব্যাংক, এতগুলো ব্যাংক দরকার কি? কারণ ব্যাংক নিয়ে একটা সুন্দর একটা কৌতুক আছে যে একটা সময় যখন ব্যাংক ডাকাত হতো তখন তারা কষ্ট করে গিয়ে ব্যাংকে গিয়ে ব্যাংক ডাকাতি করতে হতো। আপনি যদি স্পেজিয়ারের কথা বলেন 1976 সালে ফ্রান্সে যে ঘটনাটি ঘটলো, তারপরে ব্যাংক ডাকাতের একটা সিদ্ধান্ত নিল যে আমরা মানুষ কষ্ট করে গিয়ে ব্যাংকে গিয়ে ডাকাতি করার দরকার নেই, আমরা নিজেরাই হচ্ছে কি যৌথভাবে একটা ব্যাংক তৈরি করে মানুষ টাকা দিবে, তারপর আমরা টাকাটা লুট করে ফেলবো। তো এই জাতীয় প্রচারণা যত আগামীতে তৈরি না হয়, এবং আমাদের একটা দীর্ঘ একটা বাজেট, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়েছে, এই বাজেট বাস্তবায়ন করার জন্য যদি এই ধরনের কোনো আবার প্রবণতা থাকে তাহলে এটা আমাদের দেশের জন্য ক্ষতি, এই বাজেট বাস্তবায়ন করার জন্য ক্ষতি। সুতরাং আমরা মনে করি যে এটা বিরোধী দলরা বা স্বতন্ত্র ক্যান্ডিডেটরা যদি অভিযোগটা তুলেও ফেলে বা তোলার কারণে হচ্ছে বিরোধিতা করার জন্য না, মানে স্পেসিফিকলি ভাবে প্রত্যেকটা অভিযোগকে তদন্ত করা উচিত। কারণ হচ্ছে ধরেন আমরা শেখ হাসিনার সময় যে রাষ্ট্র দেখেছিলাম, যে অর্থনৈতিক লুটপাট, ওই সংখ্যার ফিগারে আমি যাচ্ছি না, কিন্তু লুটপাট তো হয়েছে। এবং সর্বশেষ আরেকটা আপনার সাথে যোগ করি, সেটা হচ্ছে কি আমাদের 10টি দেশে, মাননীয় প্রধানমন্ত্রীটাকে অ্যাড্রেস করেছেন, 10টি দেশে আমাদের $37 বিলিয়ন লুটপাটের স্থাবর অস্থাবর সম্পত্তি পাওয়া গেছে। আপনারা অলরেডি জানেন যে আপনার লন্ডনে, সাইপ্রাসে, অ্যাসালম, বেনজিরের অনেক সম্পত্তি ক্রোক করা হচ্ছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী দুদিন পরেই মালয়েশিয়াতে যাচ্ছেন, এবং মালয়েশিয়া তো সেখানে অ্যাসালমের সম্পত্তি ক্রোক করার জন্য, রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার জন্য আলোচনা হবে, এবং এটা সবার জন্য সত্য, সবার জন্য সত্য। আমি মনে করি সরকারের রেসপন্সিবিলিটি বেশি, এবং সরকার নিজে একটা উদাহরণটা ক্রিয়েট করুক। ধন্যবাদ। সারোয়ার তুষার, একটা রাজনৈতিক বিষয় আপনার কাছে আসি। আজকে নারায়ণগঞ্জে জামাতের আমির, তিনি তাদের দলীয় কর্মী সম্মেলন ছিল, সেখানে তিনি বলেছেন দেশ আসলে একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে, এবং তিনি বলেছেন যে এখন সরকারকে তিনি আওয়ামী লীগের পরিণতির কথা মনে করে দিয়েছেন। আসলে একদলীয় শাসন বলতে আপনারা তো তাদের সাথে এখন মানে জোটগত রাজনীতি করছেন, আপনারাও কি সেই সিমটম দেখেন বা লক্ষণ দেখেন? মানে এই একদলীয় শাসন বলতে আসলে কি বোঝা যায়? আচ্ছা, ওই প্রসঙ্গে যাওয়ার আগে আগের প্রসঙ্গে একটু দুইটা তথ্য আমি অনুমান করে বলেছিলাম যে 49 জন প্রার্থী ঋণ খেলাপি থাকা অবস্থায় নির্বাচন করতে পেরেছে। তার মধ্যে কয়জন জিতেছে আমি বলেছিলাম যে হবে এটা 15 জনের মতো। আমি এখন চেক করলাম 11 জন প্রার্থী, মানে নির্বাচিত সংসদ সদস্য, তারা ঋণ খেলাপি স্ট্যাটাস নিয়েই সংসদে আছেন। ঋণ খেলাপি হাইকোর্টে মনে হয় ঝুলছে, 2 জনের হাইকোর্টের ইয়াতে আছে, বাকিদের সমস্যা নেই, কিন্তু 11 জন আছে। এটা হলো তথ্য আকারে বলে রাখা ভালো। এর পাশাপাশি আরেকটা তথ্য ইম্পর্টেন্ট, যে বাংলাদেশে এই মুহূর্তে ওই যে নির্বাচনের আগে
মানে কি বলে আপনার হলফনামা না, ওই যে আপনার ঋণ খেলাপির থেকে যে আপনার তাদেরকে পুনঃতফসিল করতে দিয়েছে, সেটা হলো সংখ্যা দ্বিগুণ বেড়ে গিয়েছিল তখন, মানে সাধারণত যেরকম হয় তার চেয়ে দ্বিগুণ বেড়ে গেছে। তাদের মধ্যে 4,46,894 কোটি টাকা ঋণ নবায়ন করা হয়েছে, যার 40% আবার ঋণ খেলাপিতে, মানে ঋণ খেলাপি হিসেবে আছে। এই হলো পরিসংখ্যান। আর এখন যেটা বললেন যে রাজনৈতিক বিষয়ে একদলীয় শাসন নিয়ে আমাদের সবার মধ্যে একটা ট্রমা আছে। আমরা ইতিপূর্বে 2 দফায় 2 ধরনের একদলীয় শাসন দেখেছি, একটা বাকশালের সময় আর একটা আপনার এই শেখ হাসিনার সময়। এটাও এক ধরনের ডিফেক্টো একদলীয় শাসনই ছিল। কার্যত রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু তাদেরকে অপারেট করতে দেওয়া হতো না। এমনকি মানে তাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবার ব্যাপারে মামলা টামলা এইসব দিয়ে দলের নিবন্ধন বাতিল করে এগুলো করে তারা এক ধরনের একদলীয় শাসন কায়েম করে রেখেছিল। এখনকার যে পরিস্থিতি, আমি ঠিক এটা মনে করি না যে আমরা একদলীয় শাসনের দিকে যাচ্ছি, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের জন্য যে কিছু ফিচার আছে সেগুলোর কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একটা অবনতি আছে। যেমন ধরেন মানবাধিকার পরিস্থিতির ক্ষেত্রে, ভিন্ন মতের বিশেষত ফেসবুক স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে অনেক আপনার গ্রেফতারের মতো ঘটনা ঘটছে, ধরপাকড় চলছে। সরকার কিছু আইন করেছে যেগুলো অ্যালার্মিং, বা কিছু আইন করতে যাচ্ছে যেগুলো নিয়ে উদ্বেগ আছে, শঙ্কা আছে। মানবাধিকার এবং গুমের যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিয়েছিল, সেগুলো তারা বলেছিল যে আরও ভালো আইন আমরা করব, কিন্তু যে খসড়াগুলো আবার এসছে নতুন করে সরকার স্টেক হোল্ডারদের কাছে দিয়েছে, সেগুলো কিন্তু আগের আইনের তুলনায় অনেক দুর্বল আইন হচ্ছে। এইগুলো নিয়ে উদ্বেগ আছে। কিছু কিছু জায়গায় বিরোধী দলের উপরে দমনপীড়ন চলছে, আপনার কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু সব কিছুর পরেও আমি এটা মনে করি না যে আমরা এখন একদলীয় শাসনের দিকে যাচ্ছি, এটা বলার মতো উপযুক্ত সময় হয়েছে। এরকম আমার কাছে উনি সতর্ক করেছেন অগ্রিম, এরকম সতর্ক করতে পারেন। উনি যেহেতু মুরব্বী মানুষ, উনি হয়তো আগের থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার কাছে এখন পরিস্থিতিটা ওই পর্যায়ে মনে হয় না। রাকিব হাসান কি বলবেন? আসলে কি বাংলাদেশ যদিও একদলীয় শাসন ব্যবস্থায় 2014 সালের পর তৎকালীন বিরোধী দল তারা এটা বলতো 14 নির্বাচনের পরে, এখন তো এই সরকারের বয়স আসলে বেশি দিন না, তো এই কয়দিনেই আসলে একদলীয় শাসন ব্যবস্থার লক্ষণ দেখছে বিরোধী দল। বিরোধী দল বলতে আপনি জামাতের বক্তব্যটা আসছেন, আমি সে বক্তব্যটা একটু খণ্ডন করি। দেখুন, একদলীয় শাসন যদি আপনি বলেন, এটা একটা সিরিয়াস এলিগেশন। একদলীয় শাসন ব্যবস্থার একটা ডিফিনিশন আছে। এখন একদলীয় শাসন ব্যবস্থা, আমরা বাকশাল তো অফিসিয়ালি একদলীয় শাসন, হাসিনা অফিসিয়ালি বলেন, আনঅফিসিয়ালি সেটাই করেছিল। তো আনঅফিসিয়ালি করেছিল, সাথে গৃহপালিত বিরোধী দল রেখেছিল, জাতীয় পার্টি। এখন আপনি যদি এই মুহূর্তে যদি একদলীয় শাসন বলেন, তার মানে কি আপনার এটা, আপনি কি নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনি জামাত, আপনি তাহলে গৃহপালিত বিরোধী দল? তাহলে এই প্রশ্ন তো আমার আসে, তাহলে আপনি তো তাহলে গৃহপালিত বিরোধী দল তো না। এখানে তো ভাইব্রেন্ট একটা সংসদ আমরা পেয়েছি, এবং অনেক ইস্যুতে আমি চাইলে অনেক এক্সাম্পল আপনাকে দেখাতে পারি। দেখুন, জামাতের এই ইস্যুগুলোকে আমি খুব বেশি সিরিয়াসলি নিতে চাই না, কারণ আমার কাছে এখনো মনে হচ্ছে যে ধরেন জামাত একটা বেকম স্পেস পেয়েছে, সেই স্পেস পাওয়ার কারণে তারা বিরোধী দল হয়েছে, সংসদও বিরোধী দল হয়েছে, কিন্তু তাদের আচরণে সেটা প্রতিফলিত হচ্ছে না, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে, দেখুন, যে দলটি বলতো তারা সৎলোকে শাসন চাই, এই স্লোগান দিয়ে তারা ভোট চেয়েছিল, কিন্তু গত কিছুদিন আগে খুলনা 6 কয়রা উপজেলায় মাওলানা আবুল কালাম আজাদের আসনে, সেখানে ত্রাণের তহবিলে 201 জনে দেখা গেছে তার নেতাকর্মীদের নাম পাওয়া গেছে, 38 জন নাম পাওয়া গেছে। তো এটা একদলীয় শাসনের মধ্যে, এটা মানে সত্যকে শাসনের সংজ্ঞায়নে পড়ে না। সেকেন্ড কথা হচ্ছে কি, তারা ইলেকশনের আগে তারা বলেছিল তারা কোনো গাড়ি টাড়ি চায় না, ইলেকশনের পরে শুল্কমুক্ত গাড়িও চায় না, ইলেকশনের পর তারা আসে গাড়ি চায়, তারপরে হচ্ছে কি তারা গাড়ির ড্রাইভারের বেতন চায়, তেলের খরচ ডাবল চায়, সব কিছু চায়, কাজের বুয়া চায়, ওয়াশিং মেশিন চায়, অনেক কিছু চায়। তো এই ক্ষেত্রে আমার একটা কবিতার কথা মনে পড়লো, নন্দলাল বলেছিল, দেশ সেবা তো আমাকেই করিতে হবে। তো শুধু দেশ সেবা যদি আমাকে করিতেই হয়, তাহলে আমাকে সবার আগে খাইয়া পরিয়া আনন্দ ভোগবিলাস করিয়া বাঁচিতে হবে, আমি ছাড়া তো উপায় নেই। এখন জামাত যদি সেটাকে মিন করে, তাহলে ধরেন জামাতের পলিটিক্সটা কোন দিকে যায়, এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। 2 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আমি বলতে চাই, ধরেন জামাত, আপনি যদি এই বাজেটের কথা খেয়াল করেন, এই বাজেটের পরিপ্রেক্ষিতে এনসিপি একটা ছায়া বাজেট দিয়েছে, জামাত একটা ছায়া বাজেট দিয়েছে। তারা কিন্তু বলেছে যে বিএনপির বাজেটটি গণবিরোধী, গণমুখী নয়, মানুষের রাজনীতি করতেছে না। কিন্তু তাদের বিষয়টা দেখেন, তারা যে ছায়া বাজেটটি দিয়েছে, সেই ছায়া বাজেটটি পূর্ববর্তী যে ইউনূস সরকারের যে বাজেট, সেই বাজেট থেকে 50,000 কোটি টাকা বেশি, অথচ সেই বাজেটে তারা কোনো ভর্তুকির পরিমাণ রাখেনি। দেখেন আপনি, এই যে সর্বশেষ যে বাজেটটি ছিল, সেই বাজেটে আমাদের 89,000 কোটি টাকা ভর্তুকি ছিল, তার আগের বাজেটে 1,10,000 কোটি টাকা বাজেটে ভর্তুকি ছিল। আমাদের সাধারণ বাজেটের মধ্যে 12 থেকে 15% বাজেটে থাকে, সর্বশেষ বাজেটে 11% ছিল, কিন্তু তারা সেখানে কোনো ভর্তুকি রাখে না। এখন একটা রাষ্ট্র চালাতে হলে যে আপনার ভর্তুকি দিতে হয়, জনমুখী রাজনীতি করতে হলে যে ভর্তুকি দিতে হয়, ভর্তুকি না দিলে যে আপনার তেলের দাম বেড়ে যায়, আপনার যে ফার্টিলাইজারের দাম বেড়ে যায়, এটা তারা জানে না। অথচ তারা কিন্তু দেখেন ঠিকই, তারা কিন্তু সেই বাজেটে 50,000 কোটি টাকা বাড়িয়েছে, আবার 90,000 কোটি টাকা মানুষের এই সরকারি চাকরির পে স্কেলের জন্য বেড়েছে, কিন্তু তারা ভর্তুকি রাখে না। সুতরাং জনমুখী রাজনীতি করার
জন্য আমার কাছে মনে হয়েছে জামাত বিরোধী দল হলো, জামাত সেটার জন্য এখন অ্যাপ্রোপ্রিয়েট না। আর এই যে অ্যাপ্রোপ্রিয়েট না এখন না করতে পেরে তারা এখন দেখেন বলতেছে একদলীয় শাসন দিয়ে যাচ্ছে, দুই দলীয় শাসন দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের রাজনীতির স্ট্যান্ডটা যে ঠিকভাবে স্ট্যান্ডভাবে জনগণের মুখে মুখে হয়ে দাঁড়াচ্ছে না, সেটা আমার কাছে জামাতের কাছে একটা সিরিয়াস প্রশ্ন। লাস্ট কথা দিয়ে আমি শেষ করি। আপনি দেখেন জামাত কিন্তু দেখেন এই যে জামাতের একজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছে সংসদে যে 1971 সালে তার বিভিন্ন মুক্তিযুদ্ধের বয়ান গাইছে, গাওয়ার পর বলছে আমার বাবা স্বাধীন মানে শহীদ হয়েছে, 81 সালে তার জন্ম হলফনামায়, আবার পরের দিন এসে বলতেছে যে আমার মাথা মতো ঠিক ছিল না, আমি ভুলভাল বলে ফেলেছিলাম, কিন্তু সেটার জন্য অফিসিয়ালি তার বক্তব্য ক্ষমাও চায়নি। এই যে রাজনৈতিক যে একটা শিষ্টাচার, সংসদীয় যে পার্লামেন্টের যে শিষ্টাচার, সেই শিষ্টাচার জামাত সেইটা বোধগম্য জামাতের কাছে না। যার কারণে দেখেন জামাত কিন্তু বারবার বলতেছে যে একদলীয় শাসন, ওই স্বৈরাচার হয়ে যাচ্ছে, তারা কেমন ফেসিবাদ হয়ে যাচ্ছে, হাসিনাকে ছাড়া যাচ্ছে, এই জাতীয় কথা বলতে ওই টকশোর জন্য, পার্লামেন্টের জন্য, সংবাদ পরিবেশনের জন্য শুনতে খুব মুখরোচক হয়, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করার মতো সিরিয়াস না, এখন আসলে পাত্তা না দিলেও ধরেন এনসিপি থেকে এইসব বিষয়ে বলা হয়েছে, বিভিন্ন সরকার বা বিএনপি ছাড়াও অন্যান্য অনেক রাজনৈতিক দল থেকে এইসব বিষয় এসেছে। ধরেন ব্যাংক খাত নিয়ে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, এরপরে যদিও ইসলামী ব্যাংক নিয়ে তারা সিদ্ধান্ত থেকে সরে এসেছে, এরপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই সব বিষয়টা মাথায় রেখে না, আপনি এই বিষয়ে আমি বুঝতে পারছি আপনার প্রশ্ন, আমি শেষ করে দিই আপনার উত্তরটা। সেটা হচ্ছে ধরুন ডেফিনেটলি ব্যাংক রেজুলেশন আইন, যেটা আমি অনেকগুলো সারা তুষার পাশে তো আমি একই টকশোতে অনেকগুলোতে ছিলাম, টানা টকশো পড়ছে ওনার সাথে, তো এটা নিয়ে ব্যাংক রেজুলেশন আইন নিয়েও আমি বলেছি যে বাংলাদেশে যে ব্যাংক রেজুলেশন আইনটা করেছে এটা পৃথিবীর কোথাও মানে দৃষ্টান্তমূলক নাই। একটা উদাহরণ দিয়ে শেষ করি, সেটা হচ্ছে কি ইউক্রেনে প্রিভাত ব্যাংক নিয়ে যে আইনটা তৈরি করেছিল অ্যান্টি কোলোমিস্কিল, এই লটা ফলো করলে বিএনপির জন্য হতো বা সরকারের জন্য হতো, সরকার সেটা করেনি। আর যেটা আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াস উদ্বেগ রয়েছে, সেটা উদ্বেগ জানার জন্য, কিন্তু সেটাকে মিন করে তো আপনি একদলীয় শাসনে দিয়ে যেতে পারেন না। একদলীয় শাসন মানে কি? একদলীয় শাসন মানে তুমি মিলে তুমি আমি ডামি মামু বাগিনা মিলে সব একসাথে। এখন তাহলে আমি মামি তুমি মামি মামু বাগিনা মিলে তুমি যদি সংসদে যাও, তাহলে তুমি তো নিজের অস্তিত্বটা অস্বীকার করতেছো। তো জামাত কি সেটা বোঝে না? জামাত সেটা বোঝে না দেখে তো আপনাকে উদাহরণগুলো দিলাম। এই যে ছায়া বাজার করতেছে, আপনি যে আরেকজনকে যে সিরিয়াস এলিগেশন করবেন, শেষ করি 10 সেকেন্ডে, তাহলে আপনার তো নিজের অ্যাপ্রোপ্রিয়েট পলিটিক্সে থাকতে হবে। আপনার নিজের অ্যাপ্রোপ্রিয়েট পলিটিক্স ঠিক না, আপনি আরেকজনকে বলতেছেন যে আপনি একদলীয় শাসন। প্রত্যেকটা জিনিসের তো একটা মিনিং আছে, তো মিনিং তো আপনি নিজের দিকেই নিজের তীর ছুড়ে ফেলতেছেন, এবং এটা ফেসিবাদের আওয়ামী লীগ তো বলতেছে যে এখানে এনসিপি জামাত বিএনপি এক দল, এটা তো আওয়ামী লীগের ভাষ্য। সুতরাং আপনি আওয়ামী লীগের ভাষ্যটাকে আপনি স্পেস করে দিচ্ছেন, এটা তো জামাত বুঝতেছে না। জামাতদের নিজের পায়ে নিজে কুড়াল মারা বারবার, এটা জামাতের একজন থাকলে আরো সুবিধা হতো, কিন্তু আমি অলরেডি অনেকগুলো উদাহরণ আপনাকে দিয়ে দিই। শরীফুজ্জামান শরীফ, একটা বিষয় আপনার নজরে আনতে চাই। দেখেন, এই সংসদটা গঠন হওয়ার পরে সংসদের সামনে বেশ কয়েকটি বড় বড় এজেন্ডা ছিল, বিশেষ করে রাজনৈতিক রাষ্ট্র গঠন সংস্কার একটা বড় ইয়ে ছিল, জুলাই যোদ্ধাদের নানা দাবি ছিল, দেশ গঠনের দাবি ছিল। কিন্তু আমরা দেখছি যে এই যে আপনি যদি বাজেট অধিবেশনও দেখেন, এখানে এমপিদের বাসাবাড়ির ওয়াশিং মেশিন নিয়ে উত্তপ্ত হচ্ছে সংসদ, নারী এমপিদের পর্দা করা না করা নিয়ে উত্তপ্ত হচ্ছে সংসদ, এরকম বা কোনো একজন ছাত্র শিবিরের এক নেতা সে গুম হয়েছে কিনা বা অথবা সে একটা ঘটনা হয়েছে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে লম্বা কথা বলছেন। তো আসলে কি আপনার কাছে কি মনে হয়, বড় এজেন্ডা বাদ দিয়ে ছোটখাটো এজেন্ডা নিয়ে আমাদের এমপিরা বেশি ব্যস্ত সংসদে? রাইট, ওই যে আপনি বললেন নেতা বদলায় দল বদলায়, কিন্তু আমাদের মনোভাব বদলায় না। আচ্ছা, আপনি পার্লামেন্টটা আসলে কি? পার্লামেন্টটা হচ্ছে আপনার সারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে। অবশ্যই। সুতরাং জনগণের যারা প্রতিনিধিত্ব করে তারা জনগণের পক্ষে কথা বলবে। আমাদের জুলাইয়ের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা কেবলমাত্র শাসকের পরিবর্তন, এটা আমি কখনোই মনে করি না। আমি ওইটাকে সমর্থন করেছিলাম এই কারণে যে আমাদের প্রত্যাশা ছিল কতগুলো গুণগত পরিবর্তন হবে। আপনি এই পার্লামেন্টে যেটা বললেন যে একদলীয় শাসন হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে এক ধরনের হতাশা দেখি, আমি এর মধ্যে এক ধরনের অস্থিরতা দেখি। অর্থাৎ এর ভেতর থেকে পার্লামেন্টে আলোচনা যা হচ্ছে না তা না, বিরোধী দল দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তাদের যে ফ্লোর দেওয়া হচ্ছে না তা না, তারা অনেকগুলো জায়গায় প্রশ্ন তুলছে, সেই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না তা না। তারপরে এই কথাগুলো বলার উদ্দেশ্য, আপনি এই পার্লামেন্টে প্রতি মিনিটের খরচ হচ্ছে 2,73,000 টাকা। সেই পার্লামেন্টে দাঁড়িয়ে পার্লামেন্ট মেম্বাররা বলছে আমার ঘরের পর্দার ব্যবস্থা করে দিতে হবে ইত্যাদি ইত্যাদি। অথচ এই পার্লামেন্ট মেম্বারদের তাদের যে ব্যক্তিগত বা সেখানকার যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, এই সংক্রান্ত একটা স্ট্যান্ডিং কমিটি আছে, এবং সেই স্ট্যান্ডিং কমিটিতে এই অভিযোগগুলো দায়ের করার সুযোগ আছে। তাদের যে আবাসন, তারা এমপি হোস্টেলে থাকেন, এটা দেখা সুপারভাইজ করার জন্য একটা স্ট্যান্ডিং কমিটি আছে, সেই কমিটিতে প্রস্তাবগুলো দেওয়া যায়। কিন্তু সংসদ সদস্যরা যারা এসেছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ বলা হচ্ছে নতুন, কিন্তু কেবলমাত্র নতুন না, নতুন হলেও
আমরা এসএসসি পরীক্ষা কিন্তু বারবার দেই না, একবারই দিই। আপনি একবারই দেন, তার মানে হচ্ছে আপনি বলতে পারবেন না এমপি তো এমপি, তুমি নতুন পুরাতন বলে কিছু নাই। এমপি তো এমপি, আপনি বলতে পারবেন না আমি তো কোনোদিন এসএসসি পরীক্ষা দেন, এই প্রথম দিয়েছি, সুতরাং অ্যাডমিট কার্ডের ভুল আপনি আমাকে মাফ করে দেবেন। নো, এমপি সাহেব তাকে বুঝতে হবে যে তাকে কোনটা বলা উচিত এবং কোনটা বলা উচিত না। আপনি যেটা বলেছেন যথার্থ। আমাদের এখানে আমরা যে একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, ইনক্লুসিভ ইকোনমির কথা বলছি, এই পার্লামেন্টে 182 টাকা প্রতিদিন বেতন পান যে চা শ্রমিক, আপনি কি তাকে নিয়ে কোনো আলোচনা শুনেছেন? না। এই পার্লামেন্টে প্রায় আমাদের 55 লক্ষ এরা ওই পল্লী বিদ্যুৎ গ্রাহক। আমি আজকে দেখলাম একটা রিপোর্ট, এবং তারা কার্ড রিসার্চ করেন এবং টেকনোলজির উপরে অতি নির্ভরশীলতাকে সর্বনাশটা করে। আপনি তাদের কাছে খোঁজ নিয়ে দেখেন। এই পার্লামেন্টে যে গণঅভ্যুত্থানটা হয়েছিল, স্লোগানটা কি ছিল? বৈষম্যের বিরুদ্ধে। ব্যানারের নাম কি ছিল? বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলন, তাই তো? আপনি এই পার্লামেন্টের মধ্যে বৈষম্য ইস্যুতে কি কোনো কথা শুনেছেন? না, কখনো শুনেননি। ছাত্রদের কর্মসংস্থান ইস্যুতে কি কোনো কথা শুনেছেন? না। আমাদের এখানে বেকারত্ব আছে না? আছে। বেকারত্ব বাড়ছে না? বাড়ছে। আপনি এই যে জুলাইয়ের কথাগুলো আমরা বলছি, জুলাই 11টা সংস্কার কমিটি হয়েছিল, তার মধ্যে একটা কমিটির নাম হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত সংস্কার কমিটি। এই সংস্কার কমিটি কতগুলো প্রস্তাব দিয়েছিল। তার একটা প্রস্তাব হচ্ছে বাংলাদেশে যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের ব্যবহার্য যে ওষুধ, 265টা ওষুধের দাম সরকার ঠিক করে দেবে, ওষুধ কোম্পানিগুলো এই দাম ঠিক করতে পারবে না। সেটি নিয়ে পার্লামেন্টে আপনি কোনো আলোচনা শুনেছেন? না। আমরা স্পেসিফিক কতগুলো ইস্যু, রাজনৈতিক ইস্যু, কিন্তু বিপুল সংখ্যক মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্নটা ছিল, জুলাইয়ে প্রায় 3 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই ঢাকা শহরে, যাদের মৃতদেহটা স্বজনের কাছে বা গ্রামে নিয়ে যাওয়ার মতন আর্থিক সক্ষমতা তাদের ছিল না। তারা ধার করে, কর্জ করে লাশটা নিয়ে গেছেন। সেই মানুষের কোনো এজেন্ডাকে আপনি পার্লামেন্টে শোনেন? আমেরিকার সাথে যে চুক্তি, এই চুক্তি নিয়ে আপনি কোনো কথা শোনেন? অর্থাৎ জনগণের যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো এখানে আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে যে সমস্ত বিষয়গুলো, এই পার্লামেন্টের ইতিবাচক দিকটা কি? ইতিবাচক দিকটা হচ্ছে এর আগের যে দুটো পার্লামেন্ট, এটা নিয়ে মানুষের মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ ছিল না। এই যে আপনি যে বিষয়গুলো বললেন, সেগুলো আলাপ না হয়ে এই যে কিছু খুঁটিনাটি নানা বিষয় নিয়ে আলাপ হচ্ছে আর কি, ছোটখাটো বিষয় নিয়ে আলাপ হচ্ছে, এটা নিয়ে আপনি বিষয়টা খুব হালকা করে দেখেন আর কি। আমি এই যে বিষয়গুলো, আমাদের একজন সংসদ সদস্যের যে তার যে ওয়েট, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, আমি তার অনুপস্থিতি দেখি। তারা বুঝতে পারছেন না এটি তার অধিকার, তার ঘরের পর্দা এটি সে ব্যবস্থাটা করে নিয়েছে। গতকালকে আমাদের এক এমপি সাহেব বললেন যে আমরা একবেলা কম খেয়ে আমার করব, ওই প্রতিরক্ষা বাজেট বাড়াবো। আমি জানি না তারা কম খাবেন, আমি বিশ্বাস করি না যে তারা কম খাবেন, কিন্তু এটি আমাদেরকে বলছেন, অথচ তারা তাদের সুযোগ সুবিধাটা নিচ্ছেন। এমপিদেরকে প্রতি মাসে 17,000 টাকা দেওয়া হয় তার নির্বাচনী এলাকায় একটা অফিস রাখার জন্য। তারপরেও তারা উপজেলা অফিস নিচ্ছেন, এবং এই উপজেলায়, এক একটা উপজেলা আপনি জানেন নিশ্চয়ই, এক একটা উপজেলায় এমপির অফিস তৈরি করার জন্য সরকার 6 লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছে। এই সুবিধাগুলো তারা নিচ্ছেন, কিন্তু আমাদেরকে বলছেন কম খাবেন। জি, বুঝতে পেরেছি। সারোয়ার তুষার, একটা বিষয় কিছুক্ষণ আগে রাকিব হাসান বলেছেন, বিরোধী দলীয় নেতার একটা কোটেশন দিয়েছিলেন, উনি বলেছেন যে এটা আসলে উনি মানে পাত্তাই দিচ্ছেন না আর কি, মানে উনি এটাকে একেবারে গুরুত্ব সহকারেই নিচ্ছেন না। আমরা দেখেছি একজন প্রতিমন্ত্রীর কিছু সিদ্ধান্তের বিষয়, পরবর্তীতে আজকে যদিও প্রধানমন্ত্রীর নির্দেশে সেই ইউনিয়ন পরিষদগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিমন্ত্রীও এই বিষয়ে উনি যথার্থ কথা বলেছেন, আমরা তার যৌক্তিক অনেক, উনিও অনেক বিষয় খণ্ডন করেছেন। তো এখন এই যে পাত্তা না দেওয়া বা হচ্ছে আসলে গুরুত্বটা না দেওয়া, বা এই বিষয়ে আপনি আসলে কি বলবেন যে এখন যেভাবে আসলে সরকারি যে এই 3 মাসে যে ইয়েগুলো বিভিন্ন পদক্ষেপ, সরকারের দিক থেকে একমাত্র প্রধানমন্ত্রীর এখন পর্যন্ত কিছু গুড ইন্টেনশন, গুড উইল, গুড জেস্টার দেখতে পাওয়া যায়। বাকি সব এটার কোনো রিফ্লেকশন, কেন এটাকে খুব বেশি ওই যে পাত্তা না দেওয়ার কথা, আমিও প্রধানমন্ত্রী এটাকে আমার দেখতে ভালো লাগে যে প্রধানমন্ত্রী ডাউন টু আর্থ, কিন্তু এটাকে আমি খুব বেশি পাত্তা দিতে চাই না। কেন? এটার কোনো রিফ্লেকশন গভর্নেন্স এবং প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাই না।
মানে প্রধানমন্ত্রীর এই মেসেজটা, যেমন বেগম খালেদা জিয়ার নামে একটা প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব নিয়ে আসলে উনি টার্ন ডাউন করলেন, তো এটা প্রশংসিত হয়েছে, কিন্তু এটা রিফ্লেকশন থাকতে হবে অন্যান্য জায়গায়। তার মানে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন কি চাচ্ছেন না সেটার তো সাথে মিল নাই। যেমন ধরেন উনার যে বন্ধু, বাল্যবন্ধু প্রতিমন্ত্রী, এই সরকারের সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রী কর্তৃক সার্টিফাইড সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী, কক্সবাজারে বলেছেন না সালাউদ্দিন আহমদ, উনি নিজে তো এই ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার, তিনি বলছেন যার সম্পর্কে সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। এই শক্তির উৎস কোথায়? কোথায় ছিলেন এই শাহ আলম সাহেব? এই গত 17 বছর দূরে থাকে, অন্তর্বর্তী সরকারের সময় তাকে কোথাও দেখা যায় নাই। কিন্তু তিনি যেটা করেছেন দেখেন, ওই আসিফ মাহমুদের প্রসঙ্গ আসলেই সবাই খুব মজা পেয়ে যায়, কিন্তু উনি যেটা করেছেন, ধরেন আসিফ মাহমুদের বাবা একবার একটা লাইসেন্স, যেটা আসিফ মাহমুদ যেটা জানতেন করেছিলেন, পরে আসিফ মাহমুদ জানার সাথে সাথে কিন্তু এটা কি করেছিলেন, বন্ধ করেছিলেন, যেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন এই দেখা যাচ্ছে যে শিবগঞ্জে উনি তো শুধু উন্নয়ন বরাদ্দ নিয়ে যাচ্ছেন সেটা না, প্রধানমন্ত্রীর আসনের চেয়ে বেশি উন্নয়ন বরাদ্দ সেখানে যাচ্ছে। ওই উন্নয়ন বরাদ্দ 3 মাসের যে চিত্রটা দেখা গেল, সেখানে দ্বিতীয় সর্বোচ্চ যে জেলা গাজীপুর, তার চেয়ে 90% বেশি গেছে হলো বগুড়া জেলায়, সেটার আবার অর্ধেকের বেশি গেছে উনার উপজেলায়, শিবগঞ্জ উপজেলায়। তো সেখানে আবার এই উন্নয়ন কাজগুলো তদারকি করছে কে? উনার ছেলের প্রতিষ্ঠান, যেটা আসলে উনারই প্রতিষ্ঠান, উনার নামে। উনি বলছেন যে এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। তাহলে আপনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী থাকা অবস্থায় যদি আপনি ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার থাকে এবং সেটা দিয়েই আপনি উন্নয়ন কাজ চলতে থাকেন, তাহলে তো রাষ্ট্রের জনগণের পয়সা আপনার পকেটে ঢুকতেছে। সিম্পল। উনি এটা করছেন এবং উনি স্থানীয় সাংবাদিকদের এগুলো নিয়ে নিউজ করার কারণে মামলা করেছেন। আজকে একজনকে গ্রেফতার করা হয়েছে, 4 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন, গ্রেফতার করা হয়েছে। উনি যদিও মামলা করেননি, করেছেন আর একজন, সংক্ষুব্ধ হয়ে একজন মামলা করেছেন। এটা তো আইনের জায়গায় টিকবে না তো। এবং আমরা আওয়ামী লীগ আমলে এসব প্র্যাকটিস দেখেছি তো, যে মন্ত্রী হয়ে মন্ত্রীর লোকজন মামলা করে, এগুলো তো আর আমাদের বললে হবে না। ওই যে আপনার গণশুনানির যেটা বলেছে যে নামের ইউনিয়নের নামের ক্ষেত্রে যে এগুলো আসলে জনগণ করেছে, পরে দেখা গেল কি যে জনগণ এটা সম্পর্কে কিছু জানে না, ওই এলাকার ভোটাররা, তার লোকজন করেছে, ফলে এগুলো তারাই করে থাকে। এবং উনি দেখলাম যে উনি যেহেতু একজন কি বলে শিবগঞ্জের একজন রাজা, জমিদার, ওনার তালুকদার এটা, কারণ উনি, আমি বলেছি যে উনি আসলে ওই পাশের দেশে রামরাজ্য কায়েম হচ্ছে, উনি এখানে নামরাজ্য কায়েম করছেন আপনার শিবগঞ্জে। উনি এটা নামই হয়তো কয়েকদিন পরে পাল্টে দিবেন সুযোগ পেলে, যে মিরগঞ্জ, শিবগঞ্জের জায়গায়। তো এই যে মিরগঞ্জে উনি যখন ঢোকেন, তখন কিন্তু স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ, ওই তারা রাস্তায় নেমে এসে রোদের মধ্যে তাকে প্রোটোকল দিতে হয়, এটা নিয়েও পত্রিকায় নিউজ এসেছে। তো এই যে মানে আপনি, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়, এই যে মিরগঞ্জে উনি যেগুলো করছেন, এগুলোর বাদের আগেও কিন্তু উনি অনেক ধরনের মানে মিসকন্ডাক্ট করেছেন। চট্টগ্রাম থেকে ফেরত এসে ওখানকার প্রশাসককে উনি কথা বলতে দেন নাই, মন্ত্রী পদমর্যাদার প্রশাসককে উনি বলতে দেন না, আমি মন্ত্রী এসে ঢাকা থেকে আমি কথা বলবো বলেছেন উনি, এবং এখানে কোনো জলাবদ্ধতা হয় নাই। আচ্ছা, এবার আপনার এই যে সবচেয়ে যেটা ন্যাক্কারজনক কাজ উনি করেছেন, তখনই উনাকে আসলে অব্যাহতি দেওয়া উচিত ছিল। এই ইয়ার আগে আপনার মেট্রোর এখানে আপনার ওখানে কোনো নিয়ম নাই ওই ইজারা দেয়ার, গরুর হাটে উনি এখানে দিয়েছেন। শুধু দিয়েছেন সেটা না, উনি গিয়ে বলেছেন যে বৃষ্টির আশ্রয় নিয়েছে, এখানে বৃষ্টি হচ্ছে তাই এখানে আশ্রয় নিয়েছে, মিথ্যা কথা বলেছেন। এখন ঈদের পরে নিউজ হচ্ছে এখানে 30 লাখ টাকার ক্ষতি হয়েছে মেট্রো কর্তৃপক্ষে। তো এটা তো উনি এই কাণ্ডগুলো করিয়েছেন। এবং আমার ধারণা, যেহেতু ওই যে হাটের ইজারাগুলো, এবার কোরবানি ঈদের হাটের ইজারাগুলো যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, এখান থেকে উনি বিরাট আকার একটা দুর্নীতি এই লোক করেছেন, এবং এটা তদন্ত হওয়া উচিত। এবং উনাকে প্রধানমন্ত্রীর উচিত, প্রধানমন্ত্রী কিন্তু বন্ধু ভাগ্য খুব একটা ভালো না অতীতেও, আমি ধরেন এর চেয়ে বেশি যদি নাও বলি, ফলে উনার প্রধানমন্ত্রী উচিত এই যে বন্ধুদেরকে বেশি আশকারা না দেয়া, এবং এই লোককে এই মন্ত্রণালয় থেকে সরানো, পারলে ক্যাবিনেট থেকেই সরানো, উনি এমপি হয়ে থাক। মানে এই ধরনের লোক 4 মাসে যে নজির উনি দেখিয়ে ফেলেছেন, উনি কিন্তু ওনাকে যদি আপনি আনএড্রেস রাখেন, ওনাকে যদি আপনি সতর্ক না করেন এবং একটা পানিশমেন্ট না দেন, উনি কিন্তু এই কাজগুলো করে যাবে, কারণ এটা ওনার মানে হ্যাবিচুয়াল বলেই মনে হচ্ছে। এটা গেল একটা বিষয়। এবং এর পাশাপাশি আপনারা তো বিরোধী দলীয় এমপিদের, যেটা আমিও আসলে খুব অবাক হয়েছি, যে যেটা হাউস কমিটিতে বলার কথা, ওই যে ওয়াশিং মেশিনের বিষয়টা, সেটা কেন উনি এখানে এসে বলেছেন আমার ঠিক জানা নাই। এবং ওনাদেরকে ট্রেনিং দেওয়া উচিত, গ্রুমিং করানো উচিত বিরোধী দলের মানে সকল এমপিদেরকে। কিন্তু শিষ্টাচার বহির্ভূত মন্তব্য কিন্তু শুধু এই পাশ থেকে হয়েছে ব্যাপারটা এরকম না। গতকালকে আপনি দেখবেন স্পিকার সাহেব চরম বিরক্ত হয়েছিলেন এক সরকার দলীয় এমপির একটা বক্তব্যে, মুতা বিবাহ নিয়ে উনি যে মন্তব্য করেছেন, এটাও কিন্তু চরম শিষ্টাচার বহির্ভূত একটা মন্তব্য হয়েছেন। ফলে যেটা মনে হচ্ছে যে এই পার্লামেন্টে কিছু মেসি রোনালদো আছে কয়েকজন, সেটা 2 এন্ডেই হইতে পারে, সরকারি দল এবং বিরোধী দল, কিন্তু এর বাইরে বাকিরা মুখ খুলতে দিলেই তারা ফ্রি স্পিচ দিতে পারে কখন, ফ্রি হিট করতে পারে কখন, হয় বাজেট বক্তৃতায় অথবা ফার্স্ট অধিবেশন, রাষ্ট্রপতি ভাষণ। এই সময় যখন আপনি তাদেরকে কথা বলবেন, যখন তারা তাদের মনের মাধুরী মিশিয়ে কথা বলতে শুরু করে, তখনই কিন্তু গোলমাল পাকায় এবং এরা মুতা বিবাহ, সেদিন বোরকা নিকাব নিয়ে কথা বলা হলো, আবার পার্থ সাহেবের ওভার স্মার্টনেস আছে। হ্যাঁ, ওই লোক না হয় ধরেন ওয়াশিং মেশিন চেয়ে ভুল কাজ করেছে, অবশ্যই ভুল কাজ করেছে, পার্থ সাহেবকে তো বলেন যে আমি কিনে দিব এটা, এই অডাসিটি তো ওনার দেখানো দরকার নাই, সেটাও কিন্তু দেখানো হচ্ছে। মানে দুই দিক থেকেই পার্লামেন্টে যারা গেছে, এই 300 ব্যক্তি সারা বাংলাদেশের মানুষের
নজরে সারা কেন্দ্রবিন্দুতে আছে, তারা অত্যন্ত প্রতিনিধি। প্রিভিলেজ, কিন্তু সেই প্রিভিলেজকে তারা যেভাবে ব্যবহার করছেন এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক হচ্ছে না। ফলে তাদের দুই দিক থেকেই সরকারের দলে যেহেতু এমপি বেশি 213 জন, তাদেরকেও কিন্তু আপনার গ্রুমিং করানো উচিত যে কি বলতে পারবেন কি বলবেন না। এবং বিরোধী দলে তো বটেই, তাদেরও তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বক্তব্য ঠিক নাই। রাকিব হাসান আপনার কাছে একটু আসি। রাকিব আল হাসান, আজকে প্রথম আলো, সমকাল এবং ডেইলি স্টার এই রিপোর্টটি করেছে যে এই একজন প্রতিমন্ত্রীর কয়েকটি কর্মকাণ্ডে বা দু একটি কর্মকাণ্ডে সরকার বিব্রত। এখন একজন বিশ্লেষক হিসেবে আপনার কাছে কি মনে হয়, সরকারের কি এত দ্রুত বা এত কম সময়ে আসলে বিব্রত হওয়া উচিত কিনা? আবার দু একটি সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে জেলা প্রশাসক জানিয়েছেন যে এই বিষয়গুলো প্রত্যাহার করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এটাও তো একটা শুভ উদ্যোগ, কি বলবেন? যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আমি এই ঘটনার আগে একটা ঘটনা বলি আপনাকে। ধরেন যেদিন প্রথম সংসদ অধিবেশন হয়, তো অধিবেশন শেষ করার পরে সকলে ফিরে চলে যাওয়ার জন্য রেডি, স্বাভাবিক শেষ হয়েছে, বাড়ি চলে যাবে। তখন প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে একটা কক্ষে একটা মিটিং করলেন আর কি। মিটিং করার পরে উনি এটা বলেছেন, একটা মেসেজই ছিল না যে দেখুন আমরা নির্বাচনের আগে ভোট, আপনারা যেখানে ভোট চেয়েছেন, আমরা সবাই যে ভোট চেয়েছি, আমরা যে পরিবর্তনের কথা বলেছি, প্রতিশ্রুতিগুলো দিয়েছি, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। আমরা এগুলো আগামী দিনে ওইগুলোকে বাস্তবায়ন করতে হবে এবং মানুষের কাছাকাছি যেতে হবে এবং আমরা এমন কিছু করা যাবে না যেটাতে সরকার এবং দল বিব্রত হয়। এটা ছিল ওয়ান মেসেজ। এখন দেখুন, আপনি যে কথাগুলো বলেছেন এগুলো ডেফিনেটলি বিব্রত হওয়ার মতো কাজ উনি যেগুলো করেছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এগুলো নিয়ে অলরেডি আপনি তো নিউজে বললেন, বিএনপির, আমি একটা নিউজ দেখলাম আজকে, একটা পত্রিকার নিউজ, সেখানে বিএনপির 10 থেকে 12 জন এমপি সাক্ষাৎকার দিয়েছেন, 2-3 জন এমপি মন্ত্রী সাক্ষাৎকার দিয়েছেন, নাম প্রকাশ করেননি ওনারা। তো ওনারাও বলেছেন যে এটা নিয়ে সরকার এবং দল বিব্রত। কারণ হচ্ছে ধরেন উনি আসলে, আমি জানি না আসলে ওনার মধ্যে কি কাজ করে ওনার মধ্যে, কিন্তু ধরেন উনি কি মানুষকে কি খুব বেশি বোকা পাবেন কিনা এটা আমি জানি না। ধরেন এই যুগে এসে আপনি এগুলো করে পার পেয়ে যাবেন এবং এগুলো আমার কাছে মনে হচ্ছে ধরেন খুব একটা হীনমন্যতার কাজ। হ্যাঁ, মানে আবার এগুলোর পক্ষে সাফাই গাওয়া, ভাই আপনি ভুল করছেন, ভুল করলে ভুলটা শেয়ার করলে মানুষ উল্টা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতো, আমরা অ্যাপ্রিসিয়েট করতাম, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেন। তো এই দিকে না গিয়ে উনি উল্টা এগুলোকে এমন মানে খোরা যুক্তি দিচ্ছে, এগুলা আমার ধারণা যে ধরেন উনি পরবর্তী সময়ে ওনার এই বক্তব্যটা শুনবেন, উনি নিজে হাসবেন। গেল 1 নম্বর ইস্যু। সেকেন্ড ইস্যু, ধরেন উনি তো ভুল করছে, এটা তো ভালো কথা, কিন্তু এখানে আমি আরেকটা জিনিস আজকে দেখি, আজকে ওনার হচ্ছে কি একটা স্কুলের নাম, গার্লস স্কুলের নাম চেঞ্জ করে ওনার নাম যুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমি একটু যোগ করি, উনি 1 জুন উনি সচিবের কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওনার বা ওনার পরিবার অর্থায়নে বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে এবং এগুলো যেন কেউ যদি মানে অতি উচ্চবিলাসী হয়ে নাম যাতে চেঞ্জ না করে। 9 জুন আরেকটা চিঠি আসলো সিনিয়র সহকারী সচিব দ্বারা, সেখানে আবার নাম চেঞ্জ করার জন্য এগুলো আসছে। সুতরাং উনি এই কাজগুলো যে করছে, এগুলোতে সরকার বিব্রত, জনগণ বিব্রত, আমরাও বিব্রত এবং এগুলো নিয়ে কথা বলাটাও কেমন জানি দেখায়। তো সেক্ষেত্রে ধরেন আমরা এগুলো তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনাকে যেন সরকার বা প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে সচেতন করা, সেটাও আমরা আহ্বান জানাচ্ছি। কিন্তু আবার দেখেন, উনি যেখানে বলেছেন যে এদের নামগুলো যাতে চেঞ্জ না করা হয়, সেখানে সচিবকে উপেক্ষা করে একজন সিনিয়র সহকারী সচিব চিঠি দিয়ে নামগুলো চেঞ্জ করে ফেললো এবং আজকে আরেকটি ঘটনা ঘটলো। তো আমি মনে করি দুটো দিকে রয়েছে, একটা দিকে যেরকম বিব্রত হওয়ার মতো ঘটনা রয়েছে, আরেকটা জিনিস হচ্ছে কি ধরেন ওনাকেও আবার একটু অনেকে হয় কি ধরেন আমাদের যেটা প্রবণতা, সেটা ধরেন আমরা কেউ যদি একটু বিপদে পড়ি, সবাই চাই যে সে আরো বেশি বিপদে পড়ুক। তো এক্ষেত্রে এটা হচ্ছে কিনা সেটাও একটু খতিয়ে দেখা উচিত এবং ওনাকে আবার কেউ পিছনে থেকে বিপদে ফেলছে কিনা সেটাও একই সাথে দেখা উচিত। অতি উৎসাহী কর্মকর্তা এরকম, হ্যাঁ, ও ডেফিনেটলি অত কিছু কর্মকর্তা বা ওনার পিছনে কেউ আছে কিনা সেটা আমি জানি না। তো সেটাও খতিয়ে দেখা উচিত, কারণ এটা তো ধরেন শুধুমাত্র ওনার ইমেজ না, ডেফিনেটলি ওনা বলা হচ্ছে উনি প্রাইম মিনিস্টার বাল্যবন্ধু, ওনার বাড়ি বগুড়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরেন প্রাইম মিনিস্টার এটাও বলেছে, আপনার নিশ্চয় মনে আছে, বগুড়াতে গিয়ে বলেছেন যে আমরা কিন্তু শুধুমাত্র বগুড়া উন্নয়ন করলে হবে না, বগুড়ার মতো করে সারা দেশে এই উন্নয়নটা ছড়িয়ে দিতে হবে। স্বাভাবিক, কারণ আমাদের আপনি যখন প্রতি বছরে আমাদের একটা বিভিন্ন সার্ভে করা হয়, মার্কিং করা হয় যে এই বছর সবচেয়ে দরিদ্রতম জেলা কোনটি, সবচেয়ে শিক্ষার হার কম জেলা কোনগুলি, সবচেয়ে বঞ্চিত জেলা কোনগুলা, তো সেগুলো থেকে প্রায়োরিটিটা বেশি দেওয়া উচিত। মানে ইকুয়ালিটি ডাজন্ট মিন যে ধরেন আপনি 10 টাকা চালের ভাত খাইছেন, আমি 10 টাকা চালের ভাত খাওয়া, প্রয়োজন অনুযায়ী, সমতা অনুযায়ী সেটাকে বন্টন করা। তো সেটার দিকে আমি মনে করি সরকার অগ্রসর হবে। আর এই ধরনের ধরেন সরকারের 10টা ভালো কাজ কিন্তু মানুষ ওভাবে মনে রাখে না, কিন্তু ধরেন 2-1টা খারাপ কাজ কিন্তু খুব বেশি আলোচিত হয়। তো সরকার, আর এখন মিডিয়ার যুগ, সুতরাং সরকার যদি এই 5টা না বোঝে বা যারা এই কাজগুলো করছে তারা কিন্তু ভুল করতেছেন। এবং অলরেডি কিন্তু এটা একটা কথা আপনি বলছেন যে সরকার এই শুভ উদ্যোগগুলো নিচ্ছে, অলরেডি থামিয়ে দেওয়া হয়েছে। তো সরকার যে জিনিসটাকে অ্যাড্রেস করেছে এবং অ্যাকনোলেজ করেছে, এটা কিন্তু দেখার বিষয়। এবং আমি মনে করি যে সরকার মাননীয় প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার বলতে হবে কেন, সেটা তো রেগুলার প্র্যাকটিস না, এটা তো এমনি হওয়া উচিত। তো সেক্ষেত্রে যদি উনি বলেছেন এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি যে এই জিনিসগুলো প্রপার হইতে হবে, আর উনি অন্তত এই ভুল থেকে অন্তত উনি শিক্ষাটা গ্রহণ করবেন, এটা আমরা আশা করি। জনাব শরীফুজ্জামান শরীফ, একটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা বিরোধী দলের থেকে সংসদেও 2-1 এটা নিয়ে কথা বলেছেন। বিভিন্ন সেলিব্রিটি যত নেতা আছেন, তরুণ নেতা আছেন, ফেসবুক স্ট্যাটাসে তারা লিখছেন যে আগে ছিল উন্নয়নের গোপালগঞ্জ মডেল, এখন হতে যাচ্ছে একটা নির্দিষ্ট জেলা তারা উল্লেখ করেছেন।
আপনিও কি আসলে এরকম কোনো লক্ষণ দেখেন কিনা? আর এক্ষেত্রে আপনার কিছু পরামর্শ চাইবো Right. যে কি করা উচিত আসলে ধন্যবাদ। সরকারের উচ্চ পর্যায়ে? আমাদের একটা সাংবিধানিক কমিটমেন্ট আছে। যিনি মন্ত্রী তিনি কিন্তু শুধু একটা জেলার মন্ত্রী নন, তিনি সারা দেশের মন্ত্রী। কিন্তু আমাদের এই মন্ত্রীরা ভুলে যান যে তিনি সারা দেশের মন্ত্রী। একটা প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে স্বজন প্রীতিটা অনেক সময় শাশ্বত, অঞ্চল প্রীতিটাও কখনো কখনো এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। আপনি উদাহরণ হিসাবে বলেছেন, আমি কতগুলো জায়গায় প্রশ্ন তুলি। আমরা দেখতে পাচ্ছি বগুড়াতে একটা বিমানবন্দর হচ্ছে, আমি এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করছি। আমি মনে করি যে বগুড়ায় বিমানবন্দরের থেকে সেখানে শিল্পায়নটা আরও গুরুত্বপূর্ণ। আর শিল্পায়নটা আরও গুরুত্বপূর্ণ কারণ একটা বেকার মানুষের একটা বড় হাব হয়ে উঠছে তার আশপাশের এলাকা। উত্তরাঞ্চল, জি। সুতরাং উত্তরাঞ্চল থেকে আমরা যে মঙ্গা তাড়িয়েছিলাম, সেই মঙ্গার নতুন নতুন পকেট আবার বিস্তৃত হচ্ছে নদী ভাঙ্গন সহ অন্যান্য কারণে। সুতরাং এই জায়গাটা ডেভেলপমেন্টের জায়গায় আপনাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের ওই যে বললাম যে অঞ্চল প্রীতিটা, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াইটা শুরু করেছিলাম, সেই বৈষম্যর আমরা সুযোগ পেয়ে বৈষম্য নিরসন করতে চাইনি। যদি চেতাম তাহলে সজীব ভুঁইয়া তার নিজের এলাকায় 2000 কত কোটি টাকার প্রকল্প বা তার কমও হতে পারে, কিন্তু তিনি তো সারা বাংলাদেশের নেতা ছিলেন, বৈষম্য বিরোধী নেতা ছিলেন। তার এলাকায় কেন যাবে বা অমুক তার প্রভাব খাটিয়ে তার নিজের এলাকায় কেন নিয়ে যাবে? যদিও এই টেন্ডেন্সিটাকে আমাদের দেশের মানুষের একটা অংশ এটিকে সমর্থন করে। একইভাবে এই জায়গাটায় প্রশ্ন হচ্ছে যে সবকিছু বগুড়া কেন্দ্রিক যেটা হচ্ছে এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত না। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হচ্ছে যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। আমরা এই যে বলছি যে বিএনপি কতগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করছে, রাইট? আপনি প্রধানমন্ত্রীর কতগুলো আচার আচরণ, তার কথা, বক্তব্য, এই জায়গাগুলোতে আস্থা রাখার মতন সুযোগটা আছে। তো আমি একজন সাধারণ মানুষ হয়ে যদি তার প্রতি আস্থাটা রাখি, তাহলে তার কাছ থেকে তার মন্ত্রীরা কেন মেসেজটা গ্রহণ করবেন না? কেন তাকে ডেকে বলে দিতে হবে প্রধানমন্ত্রীকে যে এই কাজটি করা যাবে না? তার অর্থ হচ্ছে যে এই ধরনের মানুষগুলোকে যে ধরনের রাজনৈতিক শিক্ষা, সেই শিক্ষাটা তাদের মধ্যে আসেনি, এবং না আসার কারণে আমাদের প্রত্যেক পদে পদে এই ধরনের সর্বনাশের মুখে আমরা পড়ছি। যে সহকারী সচিব এই কাজটি করলেন, এই সহকারী সচিব কোন সরকারের অধীনে কাজ করে? নিশ্চয়ই এই সরকারের অধীনে। সুতরাং আপনি যদি বলেন সহকারী সচিব এই কাজটি করেছে, আমি তো দায়িত্ব দিব সরকারকে, কারণ এই সচিব তো সরকারের অধীনে কাজ করে, এই সচিব তো কোনো অন্য রাজনৈতিক দলের অধীনে কাজ করে না। সুতরাং আপনি কে তোষামদি করছে, রাইট? তোষামদি দেখছি সরকারের অনেকগুলো জায়গায় প্রশংসা করার জায়গা আছে, সমালোচনা করারও জায়গা আছে। আপনি হয়তো মিডিয়াতে কাজ করেন, তারপরেও আমি বলি, আমি এই সময়কালে মিডিয়ার কতগুলো আচরণ এটি আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। এক সময় শ্যামল দত্তরা যে তেলবাজি করে যে জায়গায় পৌঁছেছিলেন, আমি এখন দেখতে পাচ্ছি কিছু কিছু মিডিয়া সেই শ্যামল দত্তের সমান উচ্চতায় পৌঁছে গেছে সরকারি দলের তোষামদি করার ক্ষেত্রে। এবং এই যে সম্মিলিত ব্যর্থতা, রাজনৈতিক দূরদর্শিতার অভাব, এই তোষামদি এবং সরকারি কর্মকর্তাদের এক শ্রেণীর যে এই আচরণগুলো আমাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। বিএনপির বন্ধুরা শুনলে হয়তো মন খারাপ করবে, কিন্তু এটা মন খারাপ করার বিষয় না। আমরা চাই ওই সংস্কৃতিতে আমরা ফিরে যেতে চাই না যে একটা দেশে 24টা বিশ্ববিদ্যালয়ে একজন ব্যক্তির নামে হবে। আমরা এটি চাই না। আমরা এটি চাই না বলে আমরা পরিবর্তনটা এনেছি। কিন্তু সেই পরিবর্তনের যে স্বপ্ন, তার যে স্টেক হোল্ডার যারা, তার যে কমান্ডার যারা, সেই কমান্ডাররা তাকে রেসপেক্ট করেনি বলে একজন নেতার এলাকায় কত টাকায় বরাদ্দ হয়েছে সেটা অন্তর্বর্তী সরকার বলেন, এই সরকারের সময় বলেন, এটি নিয়ে তর্ক করতে হচ্ছে। এটি তো প্রত্যাশিত ছিল না। আমরা চাইব এর ভেতর থেকে বিএনপির যে সমস্ত নেতা এবং কর্মী খাও রাজনীতির ভেতর থেকে এখনো বের হতে পারেন না, তারা খাই রাজনীতির সাথে এখনো নিজেদেরকে যুক্ত করেছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, একজন ব্যক্তি তিনি এমপি হন, মন্ত্রী হন, তিনি ভুল করতেই পারেন, কিন্তু সেই ভুল ভাঙার জন্য তিনি তো একজন সংসদ সদস্য, তিনি একজন নেতা। তাকে কেন প্রধানমন্ত্রীকে ডেকে বলতে হবে যে এই কাজটা তুমি ভুল করেছো, এটি বন্ধ করো? এর ভেতর থেকে
তিনি প্রধানমন্ত্রীকেও প্রশ্নের মুখোমুখি ঠেলে দিচ্ছেন। কিভাবে? যে প্রধানমন্ত্রী যদি না বলে তাহলে তার কর্তৃত্ব, তার ক্ষমতা এমন যে তার কথা ছাড়া কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। এই অবস্থার পরিবর্তনটার জন্যই তো আমরা লড়াইটা করেছিলাম। আমরা রাকিব আল হাসান আপনার কাছে একটু আসি। সংসদে অনেক বিষয় নিয়ে আমি শরীফুজ্জামান শরীফকে এই বিষয়টি বলেছি, সংসদে অনেক বিষয় নিয়ে আলাপ হচ্ছে আসলে, কিন্তু অনেক সবচেয়ে বড় বিষয় ধরেন জুলাইয়ের অনেক দাবি দেওয়া ছিল, বিশেষ করে সংবিধান সংশোধন সংস্কার পরিষদ নিয়ে আলাপ ছিল, বিরোধী দলের দাবি ছিল, কিন্তু এইসব বড় বড় অনেক প্রসঙ্গ আসলে সংসদে অনেকে প্রসঙ্গ তুলছেন না। এমনকি সরকারের দল থেকেও বিরোধী দলের অভিযোগ হচ্ছে সেই ইচ্ছাশক্তি নেই তাদের মধ্যে। আপনি কি সেটা দেখেন কিনা? না, এটা একটা কারণ আছে, টেকনিক্যাল একটা কারণ আছে। জুলাইয়ের আদর্শ আমি আপনাকে বলছি কেন টেকনিক্যালি কিছু কারণ আছে, কিছু সীমাবদ্ধতা আছে, লিমিটেশনগুলো আপনাকে বলি। ধরেন আমাদের এটা সেকেন্ড অধিবেশন চলতেছে। প্রথম অধিবেশনটা পুরোটাই ছিল মূলত যে আমাদের 133টা যে অধ্যাদেশ ছিল সেগুলোকে বিলে পরিণত করা, এবং এগুলোকে আপনি জানেন 30 পঞ্জিকা দিবসের মধ্যে না করলে এগুলো অটোমেটিক বাতিল হয়ে যেত। তখন পুরোটাই ছিল ওই কেন্দ্রিক। আর এখন যে সেকেন্ড যে অধিবেশনটা চলতেছে টোটালি বাজেট কেন্দ্রিক। আমাদের যে বাজেটটা ঘোষিত হয়েছে এটা কিন্তু ঘোষিত বাজেট। এই ঘোষিত বাজেট অনেক কাটছাট হবে। অলরেডি কিছু 8,000 কোটি টাকা মনে সম্ভবত বাজেট কমিয়ে আনা হয়েছে। তো আরও অনেক কিছু এখানে ধরেন এনসিপি এবং জামাত ছায়া বাজেট দিয়েছে, তো সেখানেও নিশ্চয়ই কিছু ভালো দিক রয়েছে, সেগুলো যুক্ত করা হবে। সিভিল সোসাইটি, থিঙ্ক ট্যাঙ্ক, সুশীল সমাজ, তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা রয়েছে। কারণ হচ্ছে কি 1 জুলাই থেকে এই বাজেটটা মানে বাস্তবায়িত হয়ে যাবে তখন। এই কারণে এখন এই বাজেট কেন্দ্রিক আলোচনাগুলো হচ্ছে। আর জুলাই কেন্দ্রিক বা অন্যান্য যে সমসাময়িক যে ইস্যু, এগুলোকে আমি মনে করি যে এই কারণে আমার কাছে সামো এটা মনে হচ্ছে। কেন আপনাকে বলি আমি, কারণ হচ্ছে ধরুন পুশিন নিয়ে আমাদের যে একটা জটিলতা চলছে, এটাও কিন্তু সম্ভবত বিরোধী দলের এমপি আরমান সাহেব এই প্রস্তাবটা তুলেছেন, সেটা কিন্তু খুব আমলে নেওয়া হয় না। কারণ হচ্ছে কি আপনার ওই টাইম লিমিটেশনের কারণে এগুলোকে শেষ করতে হবে। তো তারপরে আমার ধারণা ধরেন যদি এই দুইটা অধিবেশন গুরুত্বপূর্ণ অধিবেশন, আমি বললাম একটা জুলাই অধ্যাদেশগুলো আর একটা হচ্ছে বাজেট নিয়ে, এই অধিবেশনের পরবর্তী যে 3rd নাম্বার অধিবেশনগুলো শুরু হবে, তখন যদি এগুলোকে না উঠানো হয় তখন আপনি প্রশ্ন করার দরকার না, আমি নিজে প্রশ্ন তুলবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই লিমিটেশনের কারণে এই মুহূর্তে এগুলো প্রাধান্য পাচ্ছে না। আজকে একটা দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আজকে পত্রপত্রিকা একটা বিষয়ে উল্লেখ হয়েছে, 23 জুন আওয়ামী লীগের হিসেবে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হিসেবে তারা আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ছিটেফোঁটা মিছিল হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা আসলে বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে বা হচ্ছে বিভিন্নভাবে তাদের কর্মকাণ্ড কর্মসূচি চালানোর চেষ্টা করছে। পুলিশও এটা নিয়ে আসলে বিবৃতি দিয়েছে। সারওয়ার তুষার, আসলে কি মনে হয় এই বিষয়টা নিয়ে? 23 জুন কি 24 আগস্টের পর থেকে, মানে তাদের পতনের পর থেকে তারা এরকম অনেকগুলো তারিখ ঘোষণা করেছিল, 15 আগস্ট এটা হবে, অমুক সময় এটা হবে, 18 ডিসেম্বর কেন্দ্রিক আমরা এটা করব, 26শে মার্চ এটা করবো, এগুলো তারা বলেছে। এগুলো বলে দুটো কাজ হয়, একটা হলো যে নিজেদেরকে প্রবোধ দেয়, এখানে বাংলাদেশের মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, আর তাদের যে সকল নেতাকর্মীদেরকে তারা দেশের মধ্যে বিপদে ফেলে গেছে তাদেরকে তারা বলার চেষ্টা করে, মানে যারা পলাতক নীতি নির্ধারণী নেতারা, যে উই আর ডুইং সামথিং, এই যে তোমাদের জন্য কর্মসূচি দিচ্ছি। এবং এটা উপলক্ষ করে কিছু টাকা পয়সা, তাদের তো এখন অনেক অলস টাকা যেগুলো তারা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে, এই টাকা পয়সাগুলো তাদের কাছে দেয় যে তোমরা এগুলো খরচ টরচ করো। এবং ধরেন আপনি যখন একটা রাজনৈতিক দল, তখন আপনার একটা দায় আছে যে আপনার রাজনৈতিক কর্মসূচির কি ইফেক্ট জনগণের মধ্যে পড়বে, ভোগান্তি হবে কিনা বা জনগণ এটা পছন্দ করবে কিনা, তখন আপনাকে এগুলো বিবেচনা করে একটা রাজনৈতিক কর্মসূচি দিতে হয়। আওয়ামী লীগ তো সেখানে নাই, আওয়ামী লীগের পলাতক নেতারা তো সেখানে নাই। তাদের কথা হচ্ছে যে টাকা নাও, ককটেল ফুটাও। এই যে মহাখালীতে আপনি দেখলেন ককটেল ফুটালো। এবং এই যে যারা অবোধ এবং অবুঝ যে নেতারা বা কর্মীরা ঢাকা শহরে মাঝে মাঝে রাস্তায় নেমে একটা ভিডিও, এটা কিন্তু এই কারণে তারা করে, ওই ভিডিওটা তারা পাঠাবে, কিছু টাকা পাবে, আর হচ্ছে হয়তো সামনে তাদের যে কমিটি হবে সেখানে পদ আসবে। কিন্তু যেটা তাদের বোঝা দরকার যে তাদেরকে অলরেডি বিপদে ফেলে চলে গেছে আওয়ামী লীগের বড় বড় নেতারা। আপনি মাঝে মাঝে ভিডিও দেখতে পান বিভিন্ন উন্নত দেশে, সে ব্রাসেলসে কিংবা বেলজিয়ামে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বড় বড় সুপার শপ থেকে শপিং করছে, খুব আমোদে আছে। এবং এখানকার নেতাকর্মীদের অভাবে রেখে, নানাভাবে বিপদে রেখে যে রাস্তায় নামো তারা টাকা দেবো, এরকম একটা জায়গায় রেখে গেছে। ফলে আওয়ামী লীগের এই যে দেশে যারা নেতা, তারা তো আমাদের টকশো শোনে, আমরা এরকম শুনতে পাই, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে আপনারা এই যে আপনাদের বেইমান নেতারা যারা আপনাদেরকে দেশে এরকম বিপদের মধ্যে ফেলে চলে গেল, তাদের কথায় রাস্তায় নামাটা আপনাদের উচিত হবে না। কারণ হচ্ছে এটার কোনো মানে ফিডব্যাক নাই। আপনি এভাবে করে বাংলাদেশের রাজনীতি ফেরত আসতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসলে আপনি 2-4টা চোরাগোপ্তা মিছিল করবেন, এভাবে যদি রাজনীতিতে ফেরত আসা যেত তাহলে বাংলাদেশে হিজবুত তাহরির যা চায় সেটা কায়েম হয়ে যেত এতদিনে।
কিন্তু সেটা তো আর হয় না। এভাবে রাজনীতিতে ফেরত আসা যায় না। রাজনীতিতে ফেরত আসতে গেলে ডেফিনেটলি আপনাকে এমন কিছু করতে হবে যেটা করলে পরে আপনার আবার নর্মালাইজেশন হয় বাংলাদেশে। আপনি কিন্তু বাংলাদেশের মানুষকে বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলা করছেন, নেত্রকোনায় হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এইগুলো করে তো জি, ফিরে আসতে আমরা হবে না। বুঝতে পেরেছি। শরীফুজ্জামান শরীফ কি বলবেন এটা নিয়ে? আসলে 1 মিনিট একটু আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ। প্রথমত, আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতার থেকে বিতাড়িত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এটি বাস্তবতা। আবার আওয়ামী লীগ ভুল করুক, তাদের মধ্যে ভুল থাকুক, অপরাধ আছে, এটি সত্য। সবাই আওয়ামী লীগের অপরাধী, তাও সত্য না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি। সে তার অ্যাক্টিভিটি আবার চালু করার চেষ্টা করছে, প্রতিবন্ধকতা আছে, এবং এই ধরনের প্রতিবন্ধকতার ভেতরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার বহু উদাহরণও আছে। জি, সুতরাং আমি যদি মনে করি ফু দিয়ে উড়িয়ে দিব, সম্ভবত সেটি এক ধরনের ভুল হবে। আওয়ামী লীগ এখানে আছে, আওয়ামী লীগকে যার যখন দরকার হচ্ছে ব্যবহার করছে। তবে আমরা কোনোভাবেই চাইব না রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকার রাস্তা আবার উত্তপ্ত হয়ে উঠুক। রাকিব আল হাসান, সবশেষ আপনার কাছে জানতে চাই। যে আমার বক্তব্য হচ্ছে, ধরুন আওয়ামী লীগ একটা পতিত পলিটিক্যাল শক্তি, রাজনৈতিক শক্তি, এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আর ব্যাপারটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের যে ফিরে আসা বা কোনো না কোনো ফর্মেটে হয়তো আওয়ামী লীগ কোনোদিন ফেরত আসবে, ভেঙে চুরে জাতীয় পার্টি, মুসলিম লীগ, কোনো বঙ্গাংশ নিয়ে জাতীয় পার্টি 4-5টা ভাগ আছে এরকম। তো আসলেও সেটা যেন শুদ্ধিকরণ প্রক্রিয়া বা ওই যেটা বলছে যে পিপল ওরিয়েন্টেড যে জিনিসটা, কনস্ট্রাকটিভ জিনিসটা, সেটার মধ্যে ফেরত আসুক, শুদ্ধিকরণ আসুক। আওয়ামী লীগকে তো আর ধরেন এত কোটি মানুষকে তোমরা ফেলে দিতে পারবেন না। আমাদের পলিটিক্যাল, আমাদের ডেমোগ্রাফিক এরিয়াতে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। তো সেই অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া, যেটাকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন আমরা বলি, কিন্তু আওয়ামী লীগ এটা ফিল করে কিনা, কিন্তু আওয়ামী লীগ এটা ফিল করতেছে না। আনফর্চুনেটলি আওয়ামী লীগ এটা ফিল করতেছে না, বরং আওয়ামী লীগ তার পুরনো চেহারা, সে কিন্তু বারবার বলতেছে, সে কিন্তু বলতেছে না যে আমাদের যা হয়েছে বলতে হিসেবে মাফ করে দাও, রাজনীতিটা করি। কিন্তু এখন সে উল্টা আবার হুমকি দিচ্ছে, দেশে তোমাকে খেয়ে ফেলবো, ফেসবুকে হুমকি দিচ্ছে, কমেন্টে হুমকি দিচ্ছে, সব জায়গায় হুমকি দিচ্ছে। তো এই হুমকি দামকি রাজনীতি করে, মানে 24 একটা জলজন্ত জিনিস, এটা বাংলাদেশের মানুষ এই দগদগে ক্ষত বাংলাদেশের মানুষ ভুলতে পারবে না, অন্তত এই সোশ্যাল মিডিয়ার যুগে। এটা কিন্তু আদি যুগ না যে আপনার কাছে এভিডেন্স ডকুমেন্টস নাই। আপনার টকশোতে এসে বলতেছে যে কে গুলি করছে, হেলিকপ্টার কে গুলি করছে। তো এদেরকেও আমরা এখানে দেখতে চাই না, এদেরকেও আমরা পলিটিক্যালি মোকাবেলা করতে চাই। এবং মোকাবেলা করার জন্য আমি মনে করি যে বাংলাদেশের সকল শক্তি, রাজনীতির শক্তি, পার্লামেন্টের শক্তি, বাইরের শক্তি, মিডিয়ার শক্তি, টকশোর শক্তি, সব জায়গায় শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, রাকিব আল হাসান, সারোয়ার তুষার, শরীফুজ্জামান শরীফ, আমাদেরকে এতক্ষণ অনেক সময় দিয়েছেন আপনারা। দর্শক, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাবো। এবং আজকের এই জমজমাট আলোচনা হয়েছে, সরকার বিরোধী দল সবার জন্য কিছু পরামর্শ ছিল, আলোচকরা সেটা বলেছেন। নিশ্চয়ই সেসব দল যার যার জায়গা থেকে, প্রতিনিধিরা, এমপিরা, মন্ত্রীরা, প্রতিমন্ত্রীরা সবাই যার যার জায়গা থেকে পরামর্শগুলো গ্রহণ করবেন। আপনারা আমাদের সাথে ছিলেন দর্শক, অনেক অনেক ধন্যবাদ।